হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রত্যেকেই জানো ইংলিশ পেডাগজি কিন্তু আমাদের ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে টপিকটা আলোচনা করব, এর আগের ক্লাসে তোমাদেরকে পুরো আমি থিওরিটা পড়িয়েছিলাম। ইংলিশ পেডাগজির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের টপিকটা থাকছে কি, রোল অফ গ্রামার ইন ইংলিশ। বোঝা গেল? বা রোল অফ গ্রামার ইন ইংলিশ টিচিং বা ইংলিশ পেডাগজি। তাহলে ইংলিশ শিখতে গেলে বা ইংরেজি শিখতে গেলে গ্রামারের কী কী ভূমিকা রয়েছে সেই বিষয়ে আমরা কিন্তু এমসিকিউ এর মাধ্যমে জানবো। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা সেই জিনিসটা ভালো করে বুঝতে পারো। ওকে? তো যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাসের জন্য, আর যারা পুরনো অবশ্যই রেগুলার তোমাদেরকে বলতেই হবে না, তোমরা অবশ্যই লাইক করে দাও। ওকে? আর আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টেটের জন্য 2024-এর জন্য, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ওকে, চলো তাহলে দেখো। তাহলে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আমাদের যেটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রোল অফ গ্রামার ইন ইংলিশ লার্নিং। ওকে, চলো প্রত্যেকে আনসার করবে। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, মানে নিচের কোনটি সঠিক। প্রথম কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিচের কোনটি সঠিক। অপশানে দেখো বলছে টিচিং অফ গ্রামার, মানে গ্রামার শিক্ষা। টিচিং অফ গ্রামার মানে কি, গ্রামার শিক্ষা ইনেবল দ্য লার্নার্স, শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তোলে। ইনেবল কথার অর্থ হচ্ছে সক্রিয় করে তোলে। তাহলে টিচিং অফ গ্রামার ইনেবল দ্য লার্নার্স টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্ন। অ্যাসিমিলেট মানে কি? অ্যাসিমিলেট মানে হচ্ছে অর্জন করা, একত্রিত করা, আত্মস্থ করা। বোঝা গেল? তাহলে কি বলছে, টিচিং অফ গ্রামার মানে ব্যাকরণ শিক্ষা শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তোলে টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্ন। কারেক্ট প্যাটার্ন মানে সঠিক ক্রম, সঠিক ক্রম শিখতে সাহায্য করে অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার যে সঠিক যে রূপ রয়েছে বা ভাষার যে সঠিক প্যাটার্ন রয়েছে সেটা শিখতে সাহায্য করে। উইদাউট লার্নিং, মানে উইদাউট লার্নিং মানে কি, উইদাউট লার্নিং কথার অর্থ হচ্ছে যে এখানে ধরো মুখস্থ করা ছাড়া, মানে কোনো শিখন ছাড়াই। ঠিক আছে? তাহলে আমি ধরো একটা জিনিস মাথায় রেখো, আমি ভাত খাবো, আমি শিখে নিলাম। ঠিক আছে? আমি জানি যে বাংলাতে ক্ষেত্রে কি করতে হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি কর্ম বসে, তারপরে ভার্ব বসে। আমি এই নিয়মটা জেনে নিলাম। তাহলে আমি যদি এই নিয়মটা জেনে যাই, তাহলে কিন্তু আমাকে কি আর ভাষা শিখতে হবে? একদমই না। কারণ আমি বলতে পারবো আমি স্কুল যাব, আমি খেলতে যাব, আমি পড়তে যাব। কারণ আমি বুঝে গেছি যে প্রথমে আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে আমাকে কর্ম ব্যবহার করতে হবে, তারপরে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে। তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু আমার মুখস্থ করা বা লার্নিং করা কিন্তু প্রয়োজন পড়ছে না। 2 নম্বর বলছে দেখো, টিচিং অফ গ্রামার ইনেবল দ্য লার্নার্স, মানে ব্যাকরণ শিক্ষা শিক্ষার্থীদেরকে সক্রিয় করে টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে ওই যে ভাষার যে সঠিক যে প্যাটার্নগুলো রয়েছে, ভাষার যে সঠিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখতে বা বুঝতে সাহায্য করে উইথ রোট মেমোরাইজেশন। রোট মেমোরাইজেশন মানে কি? রোট মেমোরাইজেশন কথার অর্থ হচ্ছে অন্ধের মতো মুখস্থ করা। বোঝা গেল? তাহলে এই কথাটা কি হবে, আমি ভাত খাবো, আমি স্কুল যাব, এগুলো মুখস্থ করে নিলাম। এগুলো মুখস্থ করা নয়, তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি ইজিলি নিজেই করতে পারবে। তাই মুখস্থ করার উপরে কিন্তু কোনো রকম ফোকাস করা হয় না। অপশন নাম্বার 3 বলছে টিচিং অফ গ্রামার হেল্প ইন ডেভেলপিং লার্নার্স ইনসাইট ইনটু দ্য স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখো বোঝো ভালো করে। বলছে টিচিং অফ গ্রামার, টিচিং অফ গ্রামার কথার অর্থ কি? টিচিং অফ গ্রামার কথার অর্থ হচ্ছে ব্যাকরণ শিক্ষা হেল্প মানে কি? সাহায্য করে ইন ডেভেলপিং লার্নার্স, মানে শিক্ষার্থীদের মধ্যে ডেভেলপ করতে। তাহলে টিচিং অফ গ্রামার হেল্প ইন ডেভেলপিং লার্নার্স ইনসাইট মানে কি? আভ্যন্তরীণ, ইনটু দ্য স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে মানেটা বলছে যে গ্রামার শিক্ষা শিক্ষার্থীদেরকে সাহায্য করে কি করতে? ডেভেলপ ঘটাতে। তাহলে একটা ভাষার বা একটা সেন্টেন্সের যে ইন্টারনাল যে মিনিং রয়েছে, আভ্যন্তরীণ কি গঠন রয়েছে বা আভ্যন্তরীণ কি অর্থ রয়েছে, সেগুলো বুঝতে কিন্তু সাহায্য করে। এটাও কিন্তু কারেক্ট। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 4, 1 এবং 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার 4 হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। ক্লিয়ার হচ্ছে সবার?
চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখো সেকেন্ড কোশ্চেন বা 2 নাম্বার কোশ্চেন। প্রত্যেকে দেখো 2 নাম্বার কোশ্চেন কি বলছে, ইন টিচিং গ্রামার মানে কি ব্যাকরণ শিক্ষায় দ্য এক্সাম্পল সিটেড শুড ফোকাস অন। সিটেড মানে কি উদ্ধৃত, আমরা বলি না উদ্ধৃতাংশ বা উল্লেখিত। আর একটা মানে বোঝো 3 নাম্বারটা, 3 নাম্বারটা এখানে কি বলছে যে উল্লেখিত। তাহলে গ্রামার শিক্ষার ক্ষেত্রে আমরা যে সমস্ত উদাহরণগুলোকে উল্লেখ করি সেগুলো কিসের ওপর ফোকাস করে? অপশন বলছে এ পার্টিকুলার থিম অর টপিক, একটা পার্টিকুলার থিম বা একটা টপিকের উপর ফোকাস করে। 2 নাম্বার বলছে ডিফারেন্ট থিম অর টপিক, অপশন নাম্বার মানে আলাদা আলাদা থিম বা আলাদা আলাদা টপিকের ওপরে বা বিষয়বস্তুর ওপরে। অপশন নাম্বার 3 বলছে ওয়ানলি 2 থিমস অর টপিক, শুধুমাত্র দুটো বিষয়বস্তুর ওপরে। অপশন নাম্বার 4 কোনোটাই নয়। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো তো, ধরো আমি তোমাদের এখন কি শেখাবো বলো, আমি তোমাদের এখন ধরো শেখাচ্ছি ভয়েস চেঞ্জ, ভালো করে বোঝো, ঠিক আছে, ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। আমি যে উদাহরণগুলো বলবো সেগুলো ভয়েস চেঞ্জ থেকে বলবো না ন্যারেশন চেঞ্জ থেকে বলবো? অবভিয়াসলি তোমরা বলবে স্যার আপনি তো ভয়েস চেঞ্জ শেখাচ্ছেন, তাহলে ভয়েস চেঞ্জ থেকেই বলবেন, তাই না? তাহলে আমরা যখন কোনো ব্যাকরণ শিক্ষা দিচ্ছি তখন যে উদাহরণগুলো বলবো নিশ্চয়ই সেটা একটা টপিকের ওপর ভিত্তি করে বা একটা থিমের ওপর ভিত্তি করে, নিশ্চয়ই দুটো না। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন এ। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কোশ্চেন বলছে ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার রিফার্স। তাহলে এখানে কি বলছে দেখো, ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ দ্য টিচিং ইংলিশ গ্রামার। তাহলে ইংরেজির যে গ্রামার শেখার কি লক্ষ্য, অবজেক্টিভ মানে লক্ষ্য, তাহলে মানে ওয়ান অফ দ্য মানে কি মানে একটি, অনেকগুলোর মধ্যে একটি। তাহলে এখানে বলছে নিচের কোনটি ইংরেজি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য? বোঝা গেল? অপশন দেখো বলছে টু ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ মেমোরাইজিং। আমরা যদি ব্যাকরণ শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের মুখস্থ বিদ্যা বৃদ্ধি পাবে। এটা তো একদম ভুল, কারণ আধুনিক শিক্ষায় কিন্তু মুখস্থ বিদ্যার উপরে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাই তো? 2 নাম্বার টু ইনক্রিজ আওয়ার অরিজিনালিটি অফ আইডিয়া। আমাদের যে মৌলিকতা রয়েছে, আমাদের যে ধারণার যে মৌলিকতা রয়েছে সেই মৌলিকতাকে বৃদ্ধি করে। অপশন নাম্বার 3 বলছে টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং। তাহলে আমরা যদি ভালো করে সুন্দর করে গ্রামার শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের যে মনের ভাব রয়েছে, আমাদের যে আইডিয়া রয়েছে, আইডিয়া মানে কি মনের ভাব, সেগুলো কি করতে পারবো? এক্সপ্রেস করতে পারবো, মানে প্রকাশ করতে পারবো। কীরকমভাবে প্রকাশ করব? লজিক্যালি মানে যুক্তির মাধ্যমে এবং সঠিকভাবে। সেটা কিসের মাধ্যমে? হতে পারে লেখার মাধ্যমে, হতে পারে বলার মাধ্যমে। কি হবে আনসার তাহলে? আর এখানে বলছে নান অফ দিস অ্যাবাভ। তাহলে সঠিক আনসার কি বলে ফেলো, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। সবার ক্লিয়ার হয়েছে? অপশন 3। 4 নাম্বার দেখো, 4 নাম্বার কোশ্চেন বলছে গ্রামারস রেলিভেন্স ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিনাইড। বলছে গ্রামার রেলিভেন্স মানে গ্রামারের যে তাৎপর্য, রেলিভেন্স মানে এখানে মানে প্রাসঙ্গিকতা বা তাৎপর্য বলতে পারি বা গুরুত্ব, ঠিক আছে? তাহলে গ্রামারের যে গুরুত্ব মানে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বা ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামারের গুরুত্ব আমরা কখনোই কী করতে পারবো না? ডিনাই করতে পারবো না বা অস্বীকার করতে পারবো না। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামারের যে গুরুত্ব সেটা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। দেখো কি বলছে, গ্রামার ইজ ইসেনশিয়াল টু প্রসিড ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে বলছে গ্রামার ইজ ইসেনশিয়াল, গ্রামার খুবই গুরুত্বপূর্ণ, যেটি কী করে প্রসিড করে, আমাদেরকে এগিয়ে নিয়ে যায় কোন দিক থেকে কোন দিকে? সেটা যে ফ্রম কংক্রিট মানে কংক্রিট মানে কি মূর্ত থেকে বিমূর্তর দিকে। একদম সঠিক, কারণ আমরা যদি ভালো করে গ্রামার জানি তাহলে যে কোনো জিনিসকে আমরা মূর্ত থেকে বিমূর্তর দিকে যেতে পারবো। অপশন নাম্বার 2 বলছে উইদাউট গ্রামার অ্যাকিউরেট রাইটিং ক্যান নট বি হ্যাপেন। আমরা যদি সঠিকভাবে গ্রামার না জানি আমরা কিন্তু সঠিকভাবে লিখতে পারবো না। এটাও কিন্তু কারেক্ট, কারণ আমি যদি সঠিকভাবে ব্যাকরণ না জানি আমি কিন্তু লিখতে পারবো না। বোঝা গেল? 3 নাম্বার কি বলছে দেখো, গ্রামার হেল্প ইন ডেভেলপিং ম্যানি মেন্টাল অ্যাবিলিটিস অ্যাজ রিজনিং অ্যান্ড
কনসেন্ট্রেশন। তাহলে আমরা যদি ভালো করে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের কি করবে, মেন্টাল অ্যাবিলিটি মানে মানসিক যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি ঘটাবে। এছাড়াও কি করবে, রিজনিং আমাদের যুক্তির বিকাশ ঘটাবে। এছাড়াও কি করবে, আমাদের মনোযোগ বা কনসেন্ট্রেশনের ডেভেলপ ঘটাবে। এটাও কিন্তু কারেক্ট। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি, অল অফ দিস অ্যাবাভ। ক্লিয়ার? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলছে দেখো, 5 নাম্বার কোশ্চেনে বলছে টু মেক গ্রামার টিচিং ইফেক্টিভ, মানে তোমার ব্যাকরণ শিক্ষাটাকে আরও শিক্ষার্থীদের কাছে উপযোগী করে তোলা। জিনিসটা বুঝতে পেরেছো? টু মেক গ্রামার টিচিং ইফেক্টিভ মানে কি, আরও উপযোগী, আরও কার্যকারী। তাহলে টু মেক গ্রামার টিচিং ইফেক্টিভ, গ্রামার শিক্ষাটাকে শিক্ষার্থীদের কাছে আরও কার্যকারী বা উপযোগী করে তুলতে গেলে কি করতে হবে? অপশনগুলো ভালো করে দেখো। দ্য ম্যাটেরিয়াল শুড নট বি টেকেন ফ্রম লার্নার্স টেক্সট বুক, তুমি গ্রামার শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো বা যে সমস্ত উদাহরণগুলো বা যে সমস্ত এক্সাম্পলগুলো তুমি নিবে সেগুলো যেন টেক্সট বুক থেকে না হয়। একদম ভুল এটা, কারণ আমরা প্রত্যেকেই জানি যে গ্রামার শিক্ষা দিতে হবে অ্যালং উইথ কনটেক্সট, মানে টেক্সট বুকের সঙ্গে। অপশন এ ভুল। অপশন নাম্বার 2 বলছে মোর অ্যাটেনশন শুড বি পেড টু ভোকাবুলারি এনরিচমেন্ট, তাহলে তুমি ব্যাকরণ যখন শিক্ষা দেবে তুমি কি করবে, ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারের ওপর বেশি জোর দেবে। অপশন নাম্বার 3 বলছে গ্রামার টিচিং শুড বি ডান উইথ লটস অফ প্র্যাকটিস অ্যান্ড এক্সারসাইজ, তুমি শিক্ষার্থীদেরকে যখন ব্যাকরণ শিক্ষা দেবে তখন শিক্ষার্থীদেরকে অনেক বেশি প্র্যাকটিস করাবে এবং অনেক বেশি তাদেরকে এক্সারসাইজ বা অনুশীলন দেবে। অপশান নাম্বার 4 বলছে ইউজ অফ ভিজুয়াল এইডস ইজ নট ভেরি ইফেক্টিভ ইন টিচিং গ্রামার, তাহলে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বা গ্রামার শিক্ষার ক্ষেত্রে যে আমাদের যে দৃশ্য মানে ভিজুয়াল এইডগুলো যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো গুরুত্ব নেই। তাহলে কী হবে আনসার? একদম সঠিক, অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশান 3। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নাম্বার কোশ্চেন। ভালো করে দেখো, অনেক বড় একটা কোশ্চেন আছে কিন্তু খুবই সহজ, একটু ভালো করে দেখো তাহলে ইজিলি পারবে। 6 নাম্বার কোশ্চেন কি বলছে, দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন, দেখো বলছি দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন, গোল মানে কি, গোল মানে লক্ষ্য। দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন মানে গ্রামার শিক্ষার বা গ্রামার নির্দেশনের লক্ষ্য ইজ টু ইনেবল স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে সক্রিয় করে তোলা বা শিক্ষার্থীদেরকে ইনেবল করা, টু ক্যারি আউট দেয়ার কমিউনিকেশন, যাতে তারা কমিউনিকেশন করতে পারে বা কমিউনিকেশনের উদ্দেশ্যে। বোঝা গেল? তাহলে গ্রামারের শিক্ষার যে ইনস্ট্রাকশন দিচ্ছি কেন, কারণ শিক্ষার্থী যাতে কমিউনিকেশন করতে পারে বা যাতে তারা সঠিকভাবে যোগাযোগ করতে পারে। দিস গোল হ্যাজ 3 ইমপ্লিকেশন, এই গোলের বা এই লক্ষ্যের কি রয়েছে, 3টে ইমপ্লিকেশন রয়েছে, মানে 3টে গুরুত্ব রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম, নিচের কোনটি তার মধ্যে পড়ে না, মানে নয় বলেছে। দেখো বলছে দ্য স্টুডেন্ট নিড ওভার্ট ইনস্ট্রাকশন, ওভার্ট মানে কি, ওভার্ট কথার অর্থ হচ্ছে স্পষ্ট, ওভার্ট কথার অর্থ স্পষ্ট। দ্য স্টুডেন্ট নিড ওভার্ট ইনস্ট্রাকশন মানে শিক্ষার্থীদের প্রয়োজন, কি প্রয়োজন, ওভার্ট ইনস্ট্রাকশন। ওভার্ট ইনস্ট্রাকশন মানে হচ্ছে যে স্বচ্ছ বা স্পষ্ট নির্দেশনা, দ্যাট কানেক্ট গ্রামার
পয়েন্টস উইথ লঙ্গার কমিউনিকেশন কনটেক্সট। তাহলে যেগুলো শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষাটা কী করবে, কানেক্ট করবে কার সঙ্গে, লঙ্গার কমিউনিকেশন কনটেক্সট, অর্থাৎ যাতে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে বা দীর্ঘক্ষণ ধরে ভালো করে কমিউনিকেশন করতে পারে, তার যে কনটেক্সট রয়েছে, তার যে বিষয়বস্তু রয়েছে তার উপর। একদম কারেক্ট। অপশন নাম্বার 2 বলছে স্টুডেন্ট শুড মাস্টার এভরি অ্যাসপেক্ট অফ ইচ গ্রামার পয়েন্ট। আমাদের ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি পয়েন্টের ওপরে শিক্ষার্থীরা কী মাস্টার হয়ে যাবে, মানে পণ্ডিত্য লাভ করবে বা পাণ্ডিত্য লাভ করবে। এটা তো ঠিক নয়। একটা স্টুডেন্ট কি প্রত্যেকটা বিষয়ে কি পাণ্ডিত্য লাভ করতে পারবে? কখনোই পারবে না। অপশন নাম্বার 3 বলছে ইরর কনস্ট্রাকশন ইজ নট অলওয়েজ দ্য ইনস্ট্রাক্টর ফার্স্ট রেসপন্সিবিলিটি। এখানে কি বলছে দেখো, ইরর কনস্ট্রাকশন মানে ইরর মানে কি, ভুল, কনস্ট্রাকশন মানে যদি হয়, মানে যদি শিক্ষার্থীরা ভুল করে সেটা যে শিক্ষক মহাশয় বা মানে বারবার নির্দেশ দেবে এমনটা কিন্তু নয়। তুমি যদি কোনো শিক্ষার্থী বারবার ভুল করে আর বারবার তুমি যদি নির্দেশ দাও যে এই তোর এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা করছিস না, ওটা করছিস না, একসময় দেখবে সেই শিক্ষার্থী আর কিন্তু কাজ করবে না, কারণ সে ফিল করবে যে আমার দ্বারা কিছু হবে না, আমি সবসময় ভুল করি। তাহলে এটা করা যাবে না। অপশন নাম্বার 4 বলছে স্টুডেন্ট শুড মাস্টার ওনলি দোজ অ্যাসপেক্ট দ্যাট আর রিলিভেন্ট টু দ্য ইমিডিয়েট কমিউনিকেশন টাস্ক। তাহলে বলছে দ্য স্টুডেন্ট শুড মাস্টার, শিক্ষার্থীরা শুধুমাত্র ওই সমস্ত বিষয়গুলোর ওপরে পাণ্ডিত্য হবে বা পাণ্ডিত্য লাভ করবে যেগুলো রিলিভেন্ট, যেগুলো প্রাসঙ্গিক, যেগুলো কি প্রাসঙ্গিক বিষয়, কিসের সঙ্গে, যে তার কমিউনিকেশন করার জন্য। তাহলে কমিউনিকেশন করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলোর ওপরে শিক্ষার্থীদেরকে পাণ্ডিত্য লাভ করতে হবে বা সেগুলোর ওপরে শিক্ষার্থীদেরকে ফোকাস করতে হবে। এটাও কিন্তু কারেক্ট, তাই না? এটাও কারেক্ট। তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে এখানে আমাদের সঠিক আনসার, অপশন নাম্বার 2। 7 নাম্বার দেখো, 7 কোশ্চেনে বলছে ইন টিচিং গ্রামার দ্য এক্সাম্পল সিটেড শুড নট ফোকাস অন ইরর কারেকশন বিকজ। এখানে বলছে ইন টিচিং গ্রামার, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে দ্য এক্সাম্পল সিটেড, যে সমস্ত উদাহরণগুলো নেওয়া হয়েছে, শুড নট ফোকাস, তার উচিত নয়, কিসে উচিত নয়, এরর কারেকশন, যে তুমি যে শিক্ষার্থীরা যে বারবার ভুল করছে সেগুলো যে তোমাকে বারবার সংশোধন করে দিতে হবে, এটার উপরে কিন্তু তুমি ফোকাস করবে না। তার কারণ কি? কারণ বলছে ইট হেল্প ইন ডেভেলপিং কমিউনিকেশন স্কিল, কারণ এটা হচ্ছে শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলকে বাড়িয়ে দেয়। অপশন নাম্বার 2 বলছে ইট হেল্পস ইন বিল্ডিং কনফিডেন্স অ্যামং দ্য লার্নার্স, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে। এটাও ঠিক। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 3। দেখো জিনিসটা বোঝো, ধরো কোনো একটা শিক্ষার্থী কোনো কিছু লেখার চেষ্টা করছে, ধরো আমি একটা শিক্ষার্থীকে বললাম যে তোমাদের গ্রাম সম্পর্কে বলো, লেখো। সেই শিক্ষার্থী নিজের মতো করে যতটা পারছে লিখছে, সেখানে দেখা গেল অনেক গ্রামাটিক্যাল ভুল করেছে। তো তুমি যদি শিক্ষক হিসেবে তাকে বারবার বলো যে তোর এটা ভুল, ওটা ভুল, এটা ভুল, ওটা ভুল, তাহলে সেই শিক্ষার্থী কিন্তু তার কমিউনিকেশন যে স্কিল সেটা কিন্তু আর বাড়বে না, সে কিন্তু আর লিখতে চাইবে না। আবার দেখো তার মধ্যে কনফিডেন্স কিন্তু হারিয়ে যাবে, বোঝা গেল? তাই তুমি বারবার তার ইররকে কারেকশন করবে না, এই জন্যই যাতে তার কনফিডেন্স লেভেল গ্রো হয় এবং তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়। এই অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। 8 নাম্বার দেখো, 8 কোশ্চেন বলছে এ ডিসঅ্যাডভান্টেজ অফ ইনফর্মাল মেথড অফ টিচিং গ্রামার। আমি তোমাদের প্রথম দিন ক্লাসে যখন করিয়েছিলাম তখন ফর্ম্যাল মেথড এবং ইনফর্মাল মেথড পুরো ডিটেলসে পড়িয়েছি কিনা বলো? অবশ্যই পড়িয়েছি। তাহলে কি বলছে দেখো, ইনফর্মাল মেথডের মানে ডিসঅ্যাডভান্টেজ মানে কি, অসুবিধা। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে কি, অসুবিধা, বোঝা গেল? তাহলে নিচের কোনটি মানে ইনফর্মাল মেথডের ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা? বলছি দেখো ইট ইজ মোনোটোনাস, ভুল। কারণ আমরা জানি ইনফর্মাল মেথড কখনো মোনোটোনাস নয়, এটা হচ্ছে কি এনার্জেটিক, তাহলে এটা ভুল। অপশান নাম্বার 2 বলছে ইট টিচ গ্রামার ইনসিডেন্টলি, এটি কী করছে, গ্রামার শিক্ষা দিচ্ছে কিসের মাধ্যমে, ইনসিডেন্টলি মানে বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত করে। এটা তো অ্যাডভান্টেজ, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, এটা তো ঠিক, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে ভুল, কারণ ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে আর এটাতে অ্যাডভান্টেজ। অপশন নাম্বার 3 বলছে ইট হেল্প ইন রোট মেমোরাইজেশন, এটি মুখস্থ করতে সাহায্য করে, এটা ভুল, কারণ মুখস্থ করতে এর ওপরে কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না।
অপশান 4 বলছে গ্রামার ইজ নট টট সিস্টেমেটিক্যালি, এটা হচ্ছে কারেক্ট। তাহলে ইনসিডেন্টালি মেথডে কি হচ্ছে যে এখানে কিন্তু গ্রামার শিক্ষাটা তোমার ঘটনা চক্রে হয়ে যাচ্ছে, যার ফলে এটা কিন্তু সিস্টেমেটিক্যালি করা হচ্ছে না। জিনিসটা বুঝতে পারছো? সিস্টেমেটিক্যালি কিন্তু এখানে শেখানো হচ্ছে না, এটা হচ্ছে কি এই মেথডের একটা গুরুত্বপূর্ণ ড্রব্যাক বা বলতে পারি অসুবিধা। তাহলে এখানে যে গ্রামার শিক্ষা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ইনসিডেন্টলি মানে সিস্টেমেটিক্যালি বা পদ্ধতিগতভাবে শিক্ষা দেওয়া হয় না, মানে খামখেয়ালিপনাভাবে যেখান থেকে খুশি সেখানে শিক্ষা দেওয়া হয়। আজকে ধরো নল চৌবাচ্চার অঙ্ক করালাম, তো কাল তোমাদের মিশ্র অঙ্ক করালাম, আবার 10 দিন পর নল চৌবাচ্চা করালাম, এরকম মানে খামখেয়ালিপনা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। চলো 9 নাম্বার কোশ্চেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 9 নাম্বার। 9 কোশ্চেন বলছে এ টিচার শো সাম অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে বলছে এ টিচার শো মানে একজন শিক্ষক দেখালো, সাম অবজেক্ট মানে কিছু অবজেক্ট বা কিছু বিষয়বস্তু, প্রেজেন্ট মানে দেখালো বা উপস্থাপন করলো, ইন দ্য ক্লাস তাহলে কিছু বস্তুকে শিক্ষক মহাশয় ক্লাসে দেখালো এবং সেগুলোকে উপস্থাপন করলো। অ্যান্ড আক্স চিলড্রেন এবং শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলো টু টেল দেয়ার নেমস এবং তাদের নামগুলো কী কী। She writes their response on the blackboard and tells that all these names are used for some object which will be called nouns. তো এবার কি হলো, এবার বলছে যে সি রাইটস দেয়ার রেসপন্স এবং শিক্ষার্থীদেরকে যখন আমি বিভিন্ন বস্তুর নাম জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো এটা কি, শিক্ষার্থীরা বললো স্যার এটা চক, এটা কি, এটা ডাস্টার। এবার যে শিক্ষার্থীরা বললো, শিক্ষক হিসাবে তুমি কি করলে ব্ল্যাকবোর্ডে সেগুলোকে লিখলে এবং লেখার পরে তুমি বললে এগুলো কি জানো, এগুলো হচ্ছে এক একটা নাউন। বোঝা গেল? তাহলে দিস মেথডকে আমরা কি বলবো? বলছে ডাইরেক্ট মেথড, 2 নম্বর হচ্ছে ইনসিডেন্টাল মেথড, 3 নম্বর হচ্ছে ডিডাক্টিভ মেথড, 4 নম্বর হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি ইন্ডাকটিভ মেথড। যেহেতু পরীক্ষায় অপশানে ইন্ডাকটিভ মেথড নেই তাই আমরা আনসার করব কি ইনসিডেন্টাল মেথড। তাহলে ইনসিডেন্টাল মেথডকে কি বলা হয়? ইন্ডাকটিভ মেথডও বলা হয়। তাহলে ইনসিডেন্টাল মেথড বা ইন্ডাকটিভ মেথড এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট, যেটা আমরা বাংলায় বলি আরোহী পদ্ধতি। বোঝা গেল? চলো 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিন বলছে মাই ব্রাদার সেড, আমার ভাই বলল, কি বলছে? মাই ব্রাদার সেড, আমার ভাই বলল, লেট আস গো আউট ফর ডিনার, চলো আমরা ডিনারে যাব। তাহলে বলছে আমার ভাই বলল চলো আমরা ডিনারে যাব। মাই ব্রাদার সাজেস্টেড, আমার ব্রাদার আমাকে সাজেস্ট করলো বা প্রস্তাব দিল টু গো আউট ফর ডিনার, চলো আমরা ডিনারে যাই। এখানে দুটো সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, সেই সেন্টেন্স দুটোর মধ্যে পার্থক্যের মাধ্যমে কি বোঝাতে চাইছে ভালো করে দেখো। বলছে মাই ব্রাদার সেড লেট আস গো আউট ফর ডিনার, এটা একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স বলছে মাই ব্রাদার সাজেস্টেড টু গো আউট ফর ডিনার, এটা একটা। আমরা প্রত্যেকে জানি একটা হচ্ছে কি এটা ন্যারেশন চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, এটা ডাইরেক্ট, আর এটা হচ্ছে কি ইনডাইরেক্ট সেন্টেন্স। বলছে দেখো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সটাকে কী করা হয়েছে ইম্পারেটিভের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে ডাইরেক্ট সেন্টেন্সটাকে। 2 নম্বর বলছে রিমুভাল অফ ইনভার্টেড কমা, এখানে ইনভার্টেড কমা দেখো রিমুভ করা হয়েছে। আচ্ছা এখানে এই বাক্যে 2 নম্বর বাক্যে দেখো কোনো রকম ইনভার্টেড কমা নেই, ইনভার্টেড কমা রিমুভ করা হয়েছে হোয়েল থার্ড পারসন স্পিকিং, যখন তৃতীয় ব্যক্তি বলছে। 3 নম্বর বলছে চেঞ্জ ইন দ্য ভার্ব ওয়ার্ড ফ্রম সেড টু সাজেস্টেড ডিউ টু টাইপ দ্য সেন্টেন্স, এখানে যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেড, সেই সেডটাকে কিন্তু সাজেস্ট টুতে পরিণত করা হয়েছে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, এটাও কারেক্ট। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 4, অর্থাৎ এটা একটা ন্যারেশন চেঞ্জের উদাহরণ। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছি দেখো ইউ আর নবীন, তোমার নাম হচ্ছে কি, তোমার নাম হলো নবীন। এ স্টুডেন্ট অফ ক্লাস 2, ক্লাস 2 এর একজন স্টুডেন্ট। দ্য টিচার টোল্ড হিম, শিক্ষক তাকে বলল ইউ মাস্ট কাম ইন ইয়োর ওন ট্রান্সপোর্ট, তুমি অবশ্যই তোমার নিজের ট্রান্সপোর্টে করে আসবে। ট্রান্সপোর্ট মানে কি যানবাহন, তাহলে বলছে ইউ আর নবীন, তুমি একজন নবীন, ঠিক আছে। এ স্টুডেন্ট অফ ক্লাস 2, ক্লাস 2 এর একজন শিক্ষার্থী।
টিচার্স টোল্ড হিম, শিক্ষক মহাশয় তাকে বলল, ইউ মাস্ট কাম ইন ইউর ওন ট্রান্সপোর্ট, তুমি বিদ্যালয়ে অবশ্যই নিজের গাড়িতে করে আসবে। ইউ মে গেট ড্রপড বাই, তোমাকে এর মাধ্যমে কিসের মাধ্যমে ড্রপ করতে পারে বা তুমি কিসের মাধ্যমে আসতে পারো, স্কুটার বা মোটর সাইকেল বা কার, তাই তো? নিজের ট্রান্সপোর্ট মানে কি, হতে পারে স্কুটার, হতে পারে মোটর সাইকেল, হতে পারে কার। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হোয়াট টাইপ অফ ডিন টেকেন, মানে এই যে আন্ডারলাইন শব্দগুলো এখানে কি বলছে, সিনোনিমস। বলো তো, এই যে কথাটা দেখো ভালো করে, ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের সিনোনিম কি এগুলো হয়? একদম না। কনজাংশন, এগুলো তো কনজাংশন না। কনজাংশন হচ্ছে কি, বাট, অ্যান্ড, এগুলো কনজাংশন। সাবস্টিটিউট ওয়ার্ড মানে কি, সাবস্টিটিউট ওয়ার্ড মানে হচ্ছে বিকল্প শব্দ, বিকল্প শব্দ। অপশন নাম্বার 4 হচ্ছে বিপরীত শব্দ। তাহলে কী হবে আনসার? অপশন নাম্বার 3 হচ্ছে সাবস্টিটিউট ওয়ার্ড, অর্থাৎ বিকল্প শব্দ। ক্লিয়ার? চলো 12 নম্বর দেখো। 12 নম্বর বলছে, এ ল্যাঙ্গুয়েজ টিচার, মানে একজন ভাষা শিক্ষক, হোয়েল টিচিং গ্রামার, যখন তিনি ব্যাকরণ শিক্ষা দিচ্ছেন, রাইট সামস এক্সাম্পল অন দ্য ব্ল্যাকবোর্ড, তিনি কিছু উদাহরণ ব্ল্যাকবোর্ডে লিখলেন। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য স্টুডেন্ট, এবং শিক্ষার্থীদের সাহায্যে তিনি কিছু উদাহরণ ব্ল্যাকবোর্ডে লিখলেন, সেটা অবশ্যই শিক্ষার্থীদের সাহায্য নিয়ে, এটা বলতে চাইছে। ট্রাই টু পয়েন্ট আউট, বলছে দেখো এখানে বলছে ট্রাই টু পয়েন্ট আউট সাম অফ দ্য রুলস, এবং এর মাধ্যমে তিনি কিছু রুলস খুঁজে বের করার চেষ্টা করছেন। সি ট্রাই টু স্টিমুলেট দ্যাট বা দ্য পাওয়ার অফ থিঙ্কিং, তিনি এর মাধ্যমে শিক্ষার্থীদের কোন ধরনের পাওয়ার অফ থিঙ্কিং বা চিন্তার ক্ষমতা বৃদ্ধি করতে চাইছেন। বোঝা গেল, তিনি এর মাধ্যমে কোন ধরনের চিন্তাভাবনা বৃদ্ধি করতে চাইছেন। সি ট্রাই টু স্টিমুলেট দ্য পাওয়ার অফ থিঙ্কিং অ্যান্ড রিজনিং, হুইচ মেথড অফ দ্য টিচিং গ্রামার ইজ অ্যাডপ্টিং, এখানে শিক্ষার্থীদের কোন মেথডটাকে অ্যাডপ্ট করা হয়েছে। তাহলে প্রশ্নটা ভালো করে বোঝো। এই প্রশ্নে বলা হয়েছে, তুমি একজন স্কুলের শিক্ষক, তুমি শিক্ষার্থীদের সাহায্য নিয়ে কিছু উদাহরণ ব্ল্যাকবোর্ডে লিখেছো, এবং সেগুলোর মাধ্যমে তুমি কিছু একটা নিয়ম বা কিছু রুলস বের করার চেষ্টা করছো। তুমি এখানে কোন মেথড ফলো করছো? অপশান এ বলছে ডাইরেক্ট মেথড, অপশান নাম্বার 2 বলছে ইন্ডাকটিভ মেথড মানে আরোহী পদ্ধতি, অপশান নাম্বার 3 বলছে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি, অপশান নাম্বার 4 ট্রান্সলেশন মেথড। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার 3 ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, অর্থাৎ এখানে আরোহী অবরোহী পদ্ধতি তুমি কাজে লাগাচ্ছ। প্রথমে উদাহরণ, তারপরে তারপরে কিছু নিয়ম শেখাচ্ছ, তার মানে এটা কি ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড দুটোই কারেক্ট। অপশান নাম্বার 3 হচ্ছে সঠিক আনসার। ক্লিয়ার সবার? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেন বলছে, এ চাইল্ড স্টাডিং ইন ক্লাস 3, মানে একটা শিশু সে ক্লাস 3-তে পড়ে। ওকে, বলছে আই ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, আমি জল পান করেছিলাম, মানে আমি জল পান করেছিলাম। ইট ইন্ডিকেট দ্যাট দ্য চাইল্ড, এর মাধ্যমে শিশু কি বোঝাচ্ছে? জিনিসটা ক্লিয়ার? বলছে এ চাইল্ড স্টাডিং ইন ক্লাস 3, মানে একটা শিশু ক্লাস 3-তে পড়ে, সে বলে যে আই ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, আমি জলপান করেছিলাম। এর মাধ্যমে বলতে চাইছে হ্যাজ ওভার জেনারেলাইজ দ্য রুলস ফর মেকিং পাস্ট টেন্স ভার্বস শোয়িং দ্যাট লার্নিং ইজ টেকিং প্লেস,
মানে এখানে বলছে কি, দেখো জিনিসটা বোঝো, এখানে বলছে হ্যাজ ওভার জেনারেলাইজ। ওভার জেনারেলাইজ মানে বোঝো, ওভার জেনারেলাইজ মানে হচ্ছে বেশির মানে ওভার কনফিডেন্স আমরা বলি না। ধরো তোমার একটা পার্টনার আছে, তোমার পার্টনার তোমার ডেট অফ বার্থ ভুলে গেছে, তার মানে তুমি তাকে বললে যে ও তুমি আমার ডেট অফ বার্থ ভুলে গেছো, তার মানে তুমি এখন আমাকে ইগনোর করছো, মানে ওভার জেনারেলাইজ করে ফেলছো। বা ধরো তোমাকে বললো যে তোমাকে একটা আমি প্রশ্ন বললাম, সেই প্রশ্ন তুমি উত্তর দিতে পারলে না, তার মানে আমি ভেবে নিলাম যে তুমি স্টুপিড, তুমি বোকা। জিনিসটা বুঝতে পেরেছো? এটা বলতে চাইছে, এটা হচ্ছে ওভার জেনারেলাইজ। তাহলে বলছি হ্যাজ ওভার জেনারেলাইজ দ্য রুলস, সে নিয়মটাকে এরকম ভেবে নিয়েছে। মানে ইংলিশ ব্যাকরণের ক্ষেত্রে যে পাস্ট টেন্স করার যে নিয়ম রয়েছে সে কিন্তু এরকম হয়ে গেছে, মানে ওভার জেনারেলাইজ হয়ে গেছে। ফর মেকিং পাস্ট টেন্স ভার্ব শোয়িং দ্যাট, ভার্ব দেখাচ্ছে যে দ্য লার্নিং ইজ টেকিং প্লেস, ওই শিক্ষার্থীর শিক্ষা হয়েছে। অপশান নাম্বার 2 ইজ কেয়ারলেস, এখানে যেহেতু শিক্ষার্থী ভুল করেছে, কারণ মানে বাক্যটা কী হতো, বাক্যটা তো আই হ্যাড ড্রাঙ্ক হতো, বাক্যটা ভুল এখানে। তাই এখানে বলছে 2 নাম্বার ইট কেয়ারলেস, এখানে কেয়ারলেস শিক্ষার্থী কোনো কেয়ার ছিল না, কোনো মনোযোগ ছিল না, ঠিক আছে। ইজ কেয়ারলেস অ্যান্ড নিডস টু বি টোল্ড দ্যাট সি শুড বি কনসিয়াস অফ সাচ ইরর। তাহলে এখানে বলছে এখানে শিক্ষার্থী সে ভুল করেছে, কারণ সে কিন্তু তার এই যে ভুলের প্রতি সে সচেতন ছিল না, বা সে কিন্তু সচেতন বা অ্যাওয়ারনেস কিন্তু ছিল না। অপশান নাম্বার 3 বলছে হ্যাজ নট লার্ন গ্রামার রুলস প্রপারলি, সে গ্রামারের যে রুলস রয়েছে সেগুলো ভালো করে সে শেখেনি। অপশান নাম্বার 4 বলছে শুড মেমোরাইজ দ্য কারেক্ট সেন্টেন্স, তার উচিত সঠিক বাক্যটা তাকে মুখস্থ করা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার এ। বোঝা গেল? তাহলে অপশান নাম্বার এ হবে কারেক্ট, যে তার জিনিসটার প্রতি ওভার জেনারেলাইজ হয়ে গেছে। অর্থাৎ যে কোনো পাস্ট টেন্স মানে কি, পাস্ট টেন্স মানেই সে পাস্ট ইনডিফিনাইট করে দিচ্ছে, বুঝতে পারছো? ফার্স্ট টেন্স মানেই সে কিন্তু পাস্ট ইনডিফিনাইট এখানে করে দিচ্ছে, এটা হচ্ছে তার ক্ষেত্রে ভুল ধারণা বা ওভার জেনারেলাইজ করে দিচ্ছে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট। 14 নম্বর কোশ্চেন দেখো, গ্রামার শুড বি টট বাই, শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে? অপশান বলছে গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশন, তাদেরকে সঠিকভাবে মানে ব্যাখ্যার মাধ্যমে। অপশান নাম্বার 2 বলছে ইনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, শিক্ষার্থীদেরকে তার কনটেক্সট বা তার যে বিষয়বস্তু বা তার যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকের সঙ্গে তাকে প্র্যাকটিস করাতে হবে। 3 নম্বর বলছে আস্কিং স্টুডেন্ট টু লার্ন রুলস, শিক্ষার্থীদেরকে বারবার জিজ্ঞাসা করতে হবে তাদের যে রুলসগুলো তাদেরকে শেখানো হয়েছে সেইগুলোকে। অপশান নাম্বার 4 বলছে মেকিং লার্নার্স ডু রিটেন অ্যাসাইনমেন্ট, তাহলে শিক্ষার্থীদেরকে কোনো অ্যাসাইনমেন্ট লিখতে দিতে হবে। বোঝা গেল? তাহলে শিক্ষার্থীদেরকে কোনো অ্যাসাইনমেন্ট লিখতে দিতে হবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশান নাম্বার 2। তাহলে গ্রামার শিক্ষা দিতে গেলে আমাকে কি করতে হবে, শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে গেলে ইনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, শিক্ষার্থীদেরকে কনটেক্সের মাধ্যমে কিন্তু প্র্যাকটিস করাতে হবে। ক্লিয়ার? অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো একটু বড় প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এগুলো দেখছো সবই সিটেটের কোশ্চিন এসছে পরীক্ষায়। বলছে দেখো রিড দ্য 2 সেন্টেন্স, দুটো সেন্টেন্স ভালো করে পড়ো গিভেন বিলো, যেটা নিচে দেওয়া আছে। দ্য লিজার্ডস এট দ্য ফ্লাই, লিজার্ডস কী করেছে, মানে একটা ফ্লাই খেয়ে নিয়েছে, মানে ভালো করে বোঝো লিজার্ড মানে কি, লিজার্ড মানে গিরগিটি, ঠিক আছে, লিজার্ড মানে গিরগিটি বা টিকটিকি, সে কী করেছে একটা ফ্লাই মানে মাছি খেয়ে ফেলেছে। দ্বিতীয় সেন্টেন্সে বলছে দ্য ফ্লাই এট দ্য লিজার্ডস, মাছিটি কাকে খেয়ে নিয়েছে, ওই টিকটিকি খেয়ে নিয়েছে। প্রথম সেন্টেন্সে বলেছে যে একটা টিকটিকি মাছিকে খেয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে বলছে মানে মাছির টিকটিকি খেয়ে নিয়েছে। দ্য টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেন দ্যাট, মানে এখানে একজন শিক্ষক এই যে উদাহরণ দুটো কেন নিয়েছে, কি বোঝাতে চাইছে। অপশান নাম্বার এ বলছে দে আর এক্সাম্পল অফ রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, এই যে তোমার এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেটা একটা ন্যারেশন চেঞ্জের একটা উদাহরণ, এটা তো ভুল কথা। 2 নম্বর বলছে দে আর কালেকশন অফ ওয়ার্ড, শুধুমাত্র এগুলো শুধুমাত্র বিভিন্ন শব্দের সমাহার। 3 নম্বর বলছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন 2 সেন্টেন্স বোথ হ্যাভ দ্য সেম ওয়ার্ডস, এই দুটো সেন্টেন্সে কোনো পার্থক্য নেই, কারণ দুটো ক্ষেত্রে কিন্তু একই রকমের ওয়ার্ডস ব্যবহার করা হয়েছে।
অপশন নাম্বার 4, হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ পজিশন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জ। যখন কোনো আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকে চেঞ্জ করব তখন তাদের মিনিং কিন্তু কী হবে, পরিবর্তন হয়ে যাবে, তাদের মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই তো হচ্ছে, দেখো প্রথম বাক্যে বলছে, ধরো এরকম বাক্য আছে, রাম শ্যামকে মেরেছে, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য বলছে শ্যাম রামকে মেরেছে। দুটো কি ঠিক হলো? একদম হলো না। তাহলে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করার কারণে তাদের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তো টোটাল আমি 15টা কোশ্চেন আলোচনা করলাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি 16 থেকে প্রায় আরও প্রচুর প্রশ্ন আছে, প্রত্যেকটা জিনিস আলোচনা করব। তোমরা রেগুলার ক্লাসগুলো ফলো করো, আশা করছি ইংলিশ পেডাগজি নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে? তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে?